সুপ্রভাত বন্ধুরা, আজ 7 মার্চ শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। দেখে নেব আজকের আন্তর্জাতিক সংবাদ। নেপালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে জেনজিদের অর্থাৎ তরুণ প্রজন্মের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। ওই দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তথা কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ ঝাপা আসনে হারিয়ে দিয়েছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টি অফ নেপালের প্রধান কেপি শর্মা ওলিকে। জেনজির আন্দোলন থেকে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে গত 9 সেপ্টেম্বর নেপালে পতন হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ওলি সরকারের। প্রসঙ্গত, নেপাল কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। 1990 সাল থেকে দেশটিতে 32 বার সরকার পরিবর্তন হয়েছে। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হলেও বালেন্দ্রকে আগামী দিনে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইরানের রাজধানী তেহরানের বুকে মুহুর্মুহু আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। শুক্রবার সকালে এই হামলা চালানো হয়। ইসরায়েলের বায়ুসেনা জানিয়েছে 50টি যুদ্ধবিমান একযোগে তেহরানে সামরিক এবং ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে। সূত্রের খবর, ইরানের সর্বোচ্চ নেতা নিহত আয়াতুল্লাহ আলী খোমেনির লুকোনোর জন্য যে বাংকার তৈরি করা হয়েছিল সেই বাংকারেই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বায়ুসেনা জানিয়েছে তাদের গোয়েন্দা বাহিনী মোসাদের সহযোগিতায় এই হামলা চালানো হয়। গত 7 দিনের মধ্যে শুক্রবারের এই হামলা সবচেয়ে জোরালো বলেই দাবি করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের উত্তেজনার মধ্যেই চীনের বার্ষিক রাজনৈতিক কর্মসূচি 2 সেশনস শুরু হয়েছে। বৃহস্পতিবার বেজিংয়ে শুরু হয়েছে এই রাজনৈতিক কর্মসূচি। ন্যাশনাল পিপলস কংগ্রেসের এই অধিবেশনে চীনের 2026 সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা এবং সামরিক উচ্চাকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ রূপরেখা ঘোষণা করা হয়েছে। অধিবেশনে 2026 থেকে 2030 মেয়াদের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া নিয়ে আলোচনা চলছে। বার্ষিক এই কর্মসূচিতে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে চীন। ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে চীন অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছে। জানিয়েছে আধিপত্যবাদ এবং শক্তি রাজনীতির বিরোধিতা করবে চীন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার বিষয়ে আলোচনা করছে, এমন তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরান বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর গত 5 থেকে 6 দশকে বিশ্বের বিভিন্ন দেশে বিরোধী ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন, প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করেছে বলে বহু গবেষণা ও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই দেশগুলির মধ্যে রয়েছে আফগানিস্তান, লিবিয়া, ইরান, নিকারাগুয়া, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের পরিবর্তে বিকল্প বাজারে জোর দেওয়ার অংশ হিসেবে দেশটি ইউরোপের প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে পারে। গত বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন 2017 সালের শেষ নাগাদ রাশিয়ার পাইপলাইনের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া তার গ্যাস সরবরাহ ইউরোপের বাইরে অন্য বাজারে সরিয়ে নেওয়ার বিষয়টি মূল্যায়ন করবেন। তিনি বলেন, এখন নতুন নতুন বাজার উন্মুক্ত হচ্ছে, হয়তো ইউরোপীয় বাজারে সরবরাহ এখনই বন্ধ করে দেওয়া আমাদের জন্য ভালো হবে। যে বাজারগুলো খুলেছে সেখানে গিয়ে অবস্থান শক্ত করা যেতে পারে। আসছি দেশের খবরে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর গত 5 দিন ধরে আগাগোড়া ওয়াশিংটনের দাসবৃত্তি করে শেষ পর্যন্ত অঘোষিত বিশ্বগুরুর পাতা ভিক্ষার ঝুলিতে 30 দিনের ছাড় দিলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে মার্কিন অর্থ সচিবের 5 লাইনের একটি পোস্ট মোদি সরকারের নীতিগত দেউলিয়াপনা আবারও প্রকাশ্যে আনল। হোয়াইট হাউসের কাছে বিজেপি সরকার যে শীত দ্বারা পুরোপুরি বিকিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব, স্বাধীনতা, আত্মমর্যাদা, বিদেশ নীতি পরিচালনা, এইসব যে এখন খরচের খাতায়, তা ফের প্রমাণ হলো। এই প্রেক্ষিতে সিপিআইএম সাধারণ সম্পাদক এম.এ. বেবি বলেছেন, ভারতকে ওয়াশিংটনের একটি করদ রাজ্যে পরিণত করেছেন মোদি। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, একজন আপোষকামী ব্যক্তির ওপর আমেরিকা যা খুশি চাপিয়ে দিয়ে তাকে ইচ্ছে মতো কাজ করাচ্ছে।
নয়া আইন কর্ণাটক সরকারের সামাজিক মাধ্যম ব্যবহার করতে হলে বয়সসীমা এখন থেকে 16 বছর। 16 বছরের নিচে আর সোশ্যাল মিডিয়া নয়। বাচ্চাদের মোবাইল নির্ভরতা কমাতে বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। বাজেট পেশ করার সময়ই মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘোষণা করেছেন 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাজ্য জুড়ে নিষেধাজ্ঞা আনা হবে। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য, সাইবার বুলিং এবং আসক্তির ঝুঁকি কমাতে এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল। দুইয়ে থামলে হবে না, সন্তান চাই অন্তত 3টি। এতদিন যে 2 সন্তান নীতি চলে আসছে তা দেশ জুড়ে কার্যকর করার দাবি উঠছে। ঠিক তার উল্টো পথে হাঁটছে অন্ধ্রের চন্দ্রবাবু নাইডু সরকার। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, তৃতীয় সন্তান হলেই দম্পতিকে 25,000 টাকা করে দেবে অন্ধ্রপ্রদেশ সরকার। এছাড়া আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ভাবা হয়েছে। দেশে প্রথম এই ধরনের জনসংখ্যা নীতি আনার কথা ভাবছে অন্ধ্র। ওই নীতি অনুযায়ী 2-এর বেশি সন্তান হলেই দম্পতিদের একাধিক সুবিধা দেবে সরকার। তৃতীয় সন্তানের জন্মের সময় এককালীন দেওয়া হবে 25,000 টাকা। শুধু তাই নয়, 18 বছর বয়স পর্যন্ত তৃতীয় সন্তানের শিক্ষার সব খরচ বহন করবে সরকার। ইতিমধ্যে ওই নয়া আইনের খসড়া তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার পথে নীতিশ কুমার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তিনি। তার পরিবর্তে বিজেপির কোনো নেতাকে মুখ্যমন্ত্রী পদে বসানোর পরিকল্পনা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। সেক্ষেত্রে প্রথমবার কোনো বিজেপি নেতা বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ভারতীয় বংশোদ্ভূত এক ইনফ্লুয়েন্সারকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কানাডায়। মঙ্গলবার সন্ধ্যায় অন্টারিও প্রদেশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর 45-এর পাঞ্জাবি ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয়। খালিস্তানিদের বিরোধিতা করে কন্টেন্ট বানানো ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। যদিও প্রাথমিক তদন্তে কানাডায় বাড়তে থাকা অপরাধের মধ্যে এটিকে একেবারে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছে কানাডা পুলিশ। সংবাদ মাধ্যমের সামনে যদিও বিস্ফোরক মন্তব্য করেছেন ওই যুবতীর মা। আদতে জলন্ধরের বাসিন্দা সিন্দরপাল কৌর 3 জন সম্ভাব্য অভিযুক্তের নাম করে রিপোর্টারদের বলেন, গত কয়েকদিন ধরে মেয়ের কাছে নানা রকম হুমকি আসছিল। এখন রাজ্যের খবর। ধর্নায় কোনো ঘোষণা নেই মমতার। এসআইআর বিরোধী অবস্থানেও নেই কড়া বার্তা। শুক্রবার বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ধর্ণা অবস্থানে বসেছে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে। অনির্দিষ্টকালের জন্য ধর্ণা চলবে বলে জানা গেছে। তৃণমূল প্রচার করছে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছেন, কিন্তু ওই সুপ্রিম কোর্টে এসআইআরের বিরুদ্ধে প্রথম মামলার দায়েরকারী সিপিআইএম কর্মী মোস্তারি বানু। শুধু তাই নয়, তামিলনাড়ু ও কেরালার সরকার বিধানসভায় আলোচনা করে এসআইআরের বিরোধিতায় প্রস্তাব গ্রহণ করেছেন। এই রাজ্য বিধানসভায় একদিনও আলোচনা হয়নি। ধর্ণা নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যেই রয়েছে চাপা ক্ষোভ। এদিন ধর্ণা চলাকালীন এক তৃণমূল কর্মী অন্য এক কর্মীকে উদ্দেশ্য করে বলেন, মঞ্চে ভিড় করে আছেন অভিনেতা অভিনেত্রীরা, যাদের জন্য এই ধর্ণা তাদের দেখা যাচ্ছে না মঞ্চে। এলাকার মানুষের কাছে জবাব দিতে হয় আমাদেরই। 16 মার্চ পর্যন্ত ধর্মতলায় ধর্ণার অনুমতি রয়েছে তৃণমূলের কাছে, কিন্তু কতদিন এই অবস্থান চলবে তা এখনও নির্দিষ্ট করে বলেনি তারা। ধর্ণার জন্য কার্যত বন্ধ গোটা ধর্মতলা চত্বর। মেট্রো চ্যানেলের সামনে 2 লেনের মধ্যে একটি সম্পূর্ণ বন্ধ। সেখানেই মঞ্চ বেঁধে ধর্ণা চলছে। ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে শুক্রবার বিক্ষোভ দেখালেন কয়েকজন পার্শ্ব শিক্ষক। বেতন বৃদ্ধির দাবিতে হাতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তারা। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেন, রাজনীতি করবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের সামনে গিয়ে এসব করার কথাও বলেন তিনি। বিক্ষোভকারীদের আটক করে সরিয়ে নিয়ে যায় পুলিশ। গত 28শে ফেব্রুয়ারি থেকে পার্শ্ব শিক্ষকেরা আদালতের নির্দেশে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন পার্শ্ব শিক্ষক সংগঠন শিক্ষক ঐক্য মঞ্চ। স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে ওই কর্মসূচির ডাক দিয়েছিলেন তাঁরা। শিয়ালদা থেকে এই মিছিল কলেজ স্ট্রিট আসার পরেই পুলিশ আটকে দেয় বিক্ষোভকারীদের। ফলে সেখানেই শুরু হয় পথ অবরোধ ও বিক্ষোভ অবস্থান। পার্শ্ব শিক্ষকদের দাবি, 2009 সালে মুখ্যমন্ত্রী তাঁদের আন্দোলনের মঞ্চে এসে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2011 সালে মন্ত্রিসভার বৈঠকে ধাপে ধাপে স্থায়ীকরণের সিদ্ধান্ত হয়েছিল। তারপর 15 বছর কেটে গেলেও সুরাহা হয়নি বলে অভিযোগ পার্শ্ব শিক্ষকদের।
মাস থেকে অনাবৃষ্টিতে বিপর্যয়ের পথে উত্তরবঙ্গের চা শিল্প। শুরু হয়েছে বছরের সেরা ফার্স্ট ক্লাসের চা পাতা তোলার সময়, কিন্তু সেপ্টেম্বর থেকে মাঝারি মাপের বৃষ্টি না মেলায় একদিকে যেমন গুণমানে উন্নত পাতা মিলছে না, অন্যদিকে তেমন পোকার আক্রমণে পাতা নষ্ট হতে বসেছে। কৃত্রিম সেচের ব্যবস্থা করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চললেও জ্বালানি খরচের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না অনেকেই। চা চাষিদের সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির অভাবে সমতলের তরাই ডুয়ার্সের চা বাগানে উদ্বেগজনকভাবে রেড স্পাইডার, লুপার, লাল পোকা, গ্রিন ফ্লাই অর্থাৎ সবুজ মাছি, চা মশার উপদ্রব বেড়েছে। পোকা দমনে খরচ বেড়েই চলেছে। অতিবর্ষণের জন্য বর্ষাকালীন উৎপাদন উদ্বেগজনকভাবে কমেছে। এবার বৃষ্টি নেই। উত্তরের সমতলে 10,000-এর বেশি ছোট চা বাগান রয়েছে। তাদের প্রত্যেকের পক্ষে একটানা কৃত্রিম সেচের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, ফলে বাগান শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বেলডাঙ্গা অশান্তির ঘটনার কেস ডায়েরি হাতে পেয়েছে তারা। বিচার ভবনে এমনই জানালো জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার 7 অভিযুক্তকে আদালতে হাজির করিয়ে এনআইএ জানায়, আপাতত তাদের নিজেদের হেফাজতে রাখতে চায় না। কেস ডায়েরি দেখে প্রয়োজনে আবার হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে। তারপরেই আদালত ওই 7 অভিযুক্তকে 13 মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। শেষে খেলার খবর। ওড়িশা এফসিকে 5-1 গোলে হারিয়ে আইএসএলে টানা 4 ম্যাচ জিতেছে মোহনবাগান। এই জয়ের পর দলের খেলায় খুশি মোহনবাগান কোচ সের্জিও লোবেরা। 2026-এর অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে ভারত চীনের লি সিফেংকে স্ট্রেট গেমে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছেন লক্ষ্য সেন। চীনের লি সিফেংকে 21-13, 21-16 পয়েন্টে সরাসরি গেমে পরাজিত করেন। অত্যন্ত আক্রমণাত্মক খেলে লক্ষ্য মাত্র 45 মিনিটে এই ম্যাচটি জিতে নেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।